চোখের জল আর বাগ মানছিল না রনিতার। আনন্দ আর দুঃখ দুটোই বোধহয় মিশেছিল ওই নোনতা রঙহীন জলে। কেন? দুঃখ না হয় বুঝলাম, আনন্দ আবার কিসের? ও মা, এ কি অর্থহীন প্রশ্ন! আনন্দ নয়? হ্যাঁ, আনন্দই তো। বাবা মার ঋণ শোধ করার অভাবনীয় আনন্দ। সত্যি তো, এই পৃথিবীতে কজন সন্তান সুযোগ পায় বাবা মার ঋণ শোধ করার? রনিতা কিন্তু এই দিক দিয়ে খুব ভাগ্যবতী। অবশ্য জীবনের অন্যান্য ক্ষেত্রে কতটা ভাগ্যবতী সে ব্যাপারে পরে আসছি। রনিতা লিখতে গিয়ে দেখে কাগজটা নোনতা জলে ভিজে গেছে। তবুও তার উপরেই লিখতে শুরু করলো রনিতা। আজ যে আর থামলে চলবে না, তাই ঝাপসা চোখে আর কাঁপা কাঁপা হাতে লিখতে লাগলো সে। জলে ভিজে লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে গেল যদিও, তা যাক, তার জীবনের থেকে তো আর বেশি অস্পষ্ট নয়। লিখতে গিয়ে জীবনের সব ঘটনা মনে পড়তে লাগলো তার। সে অনেকদিন আগের কথা, আজ থেকে 16 বছর আগের। রনিতা তখন সবে হাই স্কুলে ক্লাস 6-এ পড়ে। সে তার দিদি আর মায়ের সঙ্গে দূর সম্পর্কের এক মামার বাড়ি গিয়েছিল। না, তার বাবা জাননি। সে দেখেছে বাবা কোনোদিনই তার মামার বাড়ির সম্পর্কের মানুষদের পছন্দ করতো না। তবে রনিতা কিন্তু ছিল বাবার চোখের মণি। দিদি যখনই তাকে বেশি মারধর আর শাসন করত, রনিতা লুকিয়ে পড়তো বাবার পিছনে। কারণ ও জানতো বাবাই ওর ত্রাতা। তারপর সেই মামার বাড়িতে গিয়ে রনিতা জানতে পারে যে তার দিদি রুমকি প্রেম করে একজনের সাথে। একটু একটু সন্দেহ যে তার আগে হয়নি এমন নয়। ও আর রুমকি একসঙ্গে রাতে ঘুমোতো। কখন যদি হয়তো রনিতার মাঝরাতে ঘুম ভেঙে যেত, ও শুনতে পেত দিদি ওই পাশ ঘুরে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে আস্তে আস্তে। রনিতা চুপচাপ, শান্তশিষ্ট, কিন্তু বোকা নয়। তাই সে আন্দাজ করেছিল ব্যাপারটা, কিন্তু নিশ্চিত হতে পারেনি। নিশ্চিত হলো যখন ও শুনলো একদিন রুমকি তার মামার মেয়ে প্রিয়াকে বলছে, ওই শোন, সুমিতকে আমি ভালোবাসি, কিন্তু বাড়িতে মেনে নেবে কিনা আমি জানি না। প্রিয়া বলল, কেন, কি সমস্যা? আরে ও তো একটা সামান্য চাকরি করে, আর আমার বাবা কলকাতার একজন নামকরা ডাক্তার। বাবা কেন ওকে মেনে নেবে? সেটা ঠিক। হ্যাঁ, কিন্তু কি করি বল না, বাড়িতে কি করে ম্যানেজ করব? একটা কিছু বুদ্ধি তো দে। রনিতা আড়াল থেকে সব শুনেছিল। রুমকির সমবয়সী প্রিয়া যে রুমকিকে একদম সহ্য করতে পারে না, সেটা রনিতা জানে খুব ভালোভাবে। কিন্তু দিদিকে বললে ও কিছুতেই বিশ্বাস করে না। বললে বলে, তোর মতো একটা হিংসুটে বোন যে বাড়িতে থাকে সেই বাড়ির সঙ্গে কেউই সম্পর্ক রাখবে না। আর প্রিয়ার বিচার তোকে করতে হবে না, তুই নিজের চরকায় তেল দে। রনিতাও আর বেশি কিছু বলেনি। 8 বছরের বড় দিদিকে সে যে খুব ভয় পায়। রুমকি বড্ড রংচটা, কথায় কথায় রনিতার গায়ে হাত তোলে। কিন্তু তবুও রনিতা তার দিদিকে বড্ড ভালোবাসে। তাই রুমকির প্রেমের কথা শুনে সে ভেবেছিল যদি এই ব্যাপারে সে দিদিকে কোনোভাবে সাহায্য করতে পারে। কিন্তু হায়, অবুঝ আত্মকেন্দ্রিক মানুষেরা যে কিছুতেই বোঝে না কে তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তাই রুমকিও বুঝল না। একদিন রনিতা শুধু ভয়ে ভয়ে দিদিকে বলেছিল, দি, একটা কথা বলবো। রুমকি তখন পড়ছিল। আসলে পড়ছিল না, পড়ার বইয়ে চোখ রেখে সুমিত আর তার কাটানো মিষ্টি মধুর মুহূর্তগুলোর কথা ভাবছিল। এমন সময় রনিতার ডাকে তার সম্বিত ফিরল। বিরক্ত হয়ে বলল, কি বলবি, তাড়াতাড়ি বল। সুমিতদার কথা আমি জানি। রনিতার মুখে হঠাৎ এই কথা সে আশা করেনি। হতভম্ব হয়ে পড়ল সে। কোনো রকমে সামলে নিয়ে থতমত খেয়ে বলল, কে সুমিত? রনিতা ভয়ে মুখ নামিয়ে বলল, তুই যাকে ভালোবাসিস। মাথায় যেন বাজ পড়ল রুমকির। যে বোনকে সে এতকাল ভয় দেখিয়ে দাপিয়ে এসেছে, শেষে তার মুখে এত বড় সত্যিটা শুনতে হলো। তবে রুমকির মতো মানুষদের ছলের অভাব হয় না। সে চিৎকার করে বাড়ি মাথায় তুলল, মা, বাবা, শুনে যাও তোমাদের আদরের ছোট মেয়ের কথা। দি, সবাইকে ডাকছিস কেন? এই ব্যাপারটা কেউ জানবে না রে, শুধু তুই আর আমি ছাড়া। আমি কাউকে কিছু বলবো না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বাবা মা শুধু শেষ কথাটাই শুনলেন। মা বিমলা প্রশ্ন করলেন, কি কাউকে বলবি না রনু? রনিতা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর রুমকি সেই সুযোগে বলে যেতে লাগলো, দেখো মা, দেখো, তোমার রনু কার সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, প্রেম করে। আর সেটা আমি জানতে পেরেছি বলে বলে কিনা দি, তুই বেশি কথা বললে তোকেই ফাঁসিয়ে দেবো, ভাবো। রনিতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বাবা রিতেশের চরম ঘৃণাভরা চোখ দুটো দেখে আর কিছু বলার প্রবৃত্তি হলো না তার। কারণ যে দুটো চোখে সে তার জন্য শুধুই স্নেহ আর ভালোবাসা দেখেছে, আজ সেই দুটো চোখে ছিল শুধুই অবিশ্বাস। রনিতার চোখ ফেটে জল এলো। আর বিমলা তার দু গালে দুটো চড় মেরে বললেন, ছি রনু, এত কম বয়সে এই সব! তোমাকে নিজের মেয়ে ভাবতে যে আমার লজ্জা করে। এরপর কি হলো আর বিস্তারিত বলার প্রয়োজন নেই।
শুধু এটুকু বলাই বোধহয় যথেষ্ট যে তারপর 1 মাস বাড়ির কেউ তার সাথে কথা বলেনি। মা শুধুই খাবারের সময় ঘরে খাবারটুকু দিয়ে যেতেন, তার মুখটাও দেখতেন না। দেখলে হয়তো জানতেন কাজল না পড়েও কোনো মানুষের চোখের নিচটা কতটা কালো হয়ে যেতে পারে। তারপর কেটেছে অনেকগুলো বছর। রিতেশ বা বিমলা কেউই সুমিতকে মানতে চাননি। শুধু হুমকির চাপে পড়ে বিয়েটা দিতে হয়েছে। কিন্তু মনে মনে দুজনেই অসন্তুষ্ট ছিলেন। আর এই অসন্তোষ এসে পড়ল রনিতার উপর। অসম্ভব সন্দেহপাতিক হয়ে পড়লেন তার বাবা মা। রনিতা এখন কলেজে পড়ে, খুব মেধাবী ছাত্রী সে, দিদির মতো একদমই নয়। তবুও তাকে একটু বেশিক্ষণ মোবাইল ঘাঁটতে দেখলে বিমলা বলেন, এত মোবাইলে সারাক্ষণ কি করিস? কি আছে ওই মোবাইলে? উফ মা, অনন্যার সাথে গল্প করছি। না না, আমার তোকে বিশ্বাস হয় না। রুমির মতো তুইও সুমিতের মতো কাউকে বিয়ে করবি তা হবে না। আমি কিন্তু আগে থাকতেই বলে দিলাম। মা প্লিজ, 20টা বছর দেখেও চিনলে না আমি কেমন? ওসব আমি জানি না। তুমিও অতক্ষণ মোবাইল ঘাঁটবে না। আর সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখে ভালো লাগবে তা হবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি মোবাইল কেড়ে নেব কিন্তু। এবার রনিতা বিরক্ত হয়ে উঠল। প্লিজ মা, আমায় যে তুমি ভালোবাসো না আমি জানি, প্লিজ সেটা আর বোঝাতে হবে না। হ্যাঁ, তা তো জানি। অন্য কেউ তোকে আমার থেকে বেশি ভালোবাসে কি না? প্রেম-টেম করলে তো এই ভীমরতিই হবে। না গো, সেরকম কাউকে আমি পাইনি বিশ্বাস করো, যে আমাকে সত্যি ভালোবাসে। আর তুমি তো আমাকে ভালোবাসোই না। কারণ যে ভালোবাসায় বিশ্বাস নামক বস্তুটিই নেই, সেই অন্তঃসারশূন্য সম্পর্কে আর যাই থাকুক ভালোবাসা নেই। হ্যাঁ, তুমি বাবা আমার যত্নের কোনো ত্রুটি করো না, আমি জানি। সবচেয়ে দামি এসিটা বাবা আমার ঘরে বসিয়েছে। তুমিও আমার সবচেয়ে দামি কেক বিস্কুটটাই এনে দাও। কিন্তু আমি যেসব চাই না মা, আমি তোমাদের কাছ থেকে বিশ্বাস ভরসা চাই, যেটা তোমরা আমায় করো না। আমার চোখে জল এলে আশঙ্কিত হও। ভাবো, বুঝি প্রেমিকের সাথে ঝগড়া করেছি। কখনো মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছো আমি কেন কাঁদছি? করনি। করছো শুধু সন্দেহ। তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কি শুধুই ভালো খাওয়া, ভালো পড়া আর দামি গাড়ি চড়াতে সীমাবদ্ধ মা? কখনো সময় দাও তোমরা আমায়? বলো। থাক থাক, আর জ্ঞান দিতে হবে না। আর শোনো, কলকাতার এক নামী ইউনিভার্সিটিতে তুমি কাল ভর্তি হবে। ওখানে গিয়ে শুধু মন দিয়ে পড়াশোনাই করবে। ছেলেদের সাথে একদম কথা বলবে না, মিশবে না। জানোই তো, ছেলেদের সাথে মিশা তোমার বাবা একদম পছন্দ করেন না। তাই তো গার্লস কলেজে পড়িয়েছেন তোমায়। একজনকে কোয়েড কলেজে পড়িয়ে যা হলো তা তো দেখলামই। রুমিকে নিয়ে কত আশা ছিল, সব ভেঙে চুরমার করে দিল। যেখানে ছেলেমেয়েরা একসঙ্গে পড়ে সেরকম কোনো জায়গায় তুমি পড়তে যাও আমার একদম ইচ্ছা ছিল না। নেহাত নামী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো তাই। যাই হোক, অনেক কথা হয়েছে। নিচে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সময় করে এসে খেয়ে নিও। বিমলা চলে গেলেন। মায়ের মুখে রোজ এই কথাগুলো শুনতে শুনতে রনিতা যে ভেতরে ভেতরে কতটা শেষ হয়ে যাচ্ছিল তা বোধ হয় বাইরে থেকে বোঝা সম্ভব ছিল না। সে ছিল ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট। কিন্তু ক্লাসের লাস্ট স্টুডেন্টটাও বোধহয় তার থেকে সুখী ছিল। কারণ সবার মা বাবাই সন্তানদের অন্তত বিশ্বাসটুকু করেন, যেটা রনিতার বাবা মা করেন না। তবে বেশি দিন আর এই কষ্ট থাকলো না। এই প্রথম রনিতার জীবনে কোনো রাজকুমার এলো। কিশোর তার নাম, এমডি স্টুডেন্ট, রিতেশের অন্যতম প্রিয় ছাত্র। একদিন রিতেশই তাকে তাদের বাড়িতে নিয়ে এলেন। বিমলা তখন বাড়িতে ছিলেন না, বাপের বাড়ি গিয়েছিলেন। আগেই বলেছি, রিতেশ বিমলার বাপের বাড়ির কাউকেই পছন্দ করতেন না। তাই বিয়ের পর আর কোনোদিনও অমুখ হননি। কাজের অজুহাত দিয়েছেন বারবার। সেদিন বিমলা বাড়ি না থাকায় রনিতাই কফি নিয়ে এলো কিশোর আর রিতেশের জন্য। কিশোরের চোখের দিকে তাকিয়ে রনিতার যেন মনে হলো, মানুষটাকে বাইরে থেকে যতই প্রাণোচ্ছল হাসিখুশি লাগুক, ভিতরটা যেন অন্তঃসার শূন্য। আসলে ভুক্তভোগী, সকলের অবিশ্বাসের পাত্রী, ভেতরে ভেতরে ক্ষয়ে যাওয়া মেয়েটা ঠিকই বুঝেছিল। কিশোরের ওই বাড়িতে যাতায়াত বাড়ল, রনিতার সঙ্গে বন্ধুত্বও বাড়ল। বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। রনিতার 24 বছরের জন্মদিনে কিশোর জিজ্ঞেস করেছিল, কি চাই তোমার রনি? রনিতা কিশোরের বুকে মুখ গুজে বলেছিল, কিছু না গো, একটু ভালোবাসা, বিশ্বাস আর ভরসা। কিশোর রনিতার খোলা চুলের উপর হাত বুলিয়ে বলেছিল, বাঁচবো পাগলি, তোমাকেই ভালোবাসবো। তনুশ্রী আমায় যে কষ্ট দিয়েছে আর ওর কথা মনেও আনতে চাই না। রনিতা মুখ তুলে বলল, কে তনুশ্রী? আর সে কি করেছে? ঠকিয়েছে রনি, ঠকিয়েছে। কলেজে এমবিবিএস স্টুডেন্টদের মধ্যে আমি টপার ছিলাম, আর ও ছিল পিছিয়ে পড়া একজন স্টুডেন্ট। ওর জন্য কি করিনি আমি? নোটস দেওয়া, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়া, এমনকি প্রজেক্টের খাতাটাও ওকে আমি বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর যেই কলেজ শেষ হলো, ওর জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেল। কারণ তখন যে ও অন্য পাখি পেয়ে গেছে। একদিন হঠাৎ শুনলাম স্বর্ণ ব্যবসায়ী অখিলেশ দত্তের একমাত্র ছেলে রাজেশের সঙ্গে ওর বিয়ে। সে কি? তুমি ওকে বললে না কিছু? বলিনি আবার।
ওর বাড়ি গিয়েছিলাম জানতে যে ও কেন আমায় এইভাবে ঠকালো। ও আমায় অপমান করে তাড়িয়ে দিল। বলল, কি আছে তোমার? ওই ডাক্তারি করে কি দিতে পারবে আমায়? পারবে কি রাজেশ দত্তের মতো কোটি কোটি টাকা আয় করতে? আমি বলেছিলাম, না, তা হয়তো পারবো না, কিন্তু বুক ভরা ভালোবাসা দিয়ে তোমায় আগলে রাখবো। ও বলল, ওইসব মন ভোলানো কথায় তনুশ্রী ভোলে না। তুমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো লোকজন ডেকে তোমায় এমন ফাঁসিয়ে দেব যে ওই ডাক্তারি করা ঘুচে যাবে। বেরিয়ে যাও এক্ষুনি। বিশ্বাস করো রনি, আমার বুকের ভেতরটা সেদিন ভাঙা আয়নার মতোই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কাঁদার ক্ষমতাটুকুও ছিল না। চলে এসেছিলাম এক দু ঘৃণা নিয়ে। কিশোরের চোখে জল এলো। চোখের জল মুছিয়ে দিয়ে রনিতা বলল, ও একটা বিশ্বাসঘাতক, ওকে ভুলে যাও। আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসবো দেখো। সেই জন্যই তো তোমার কাছে ছুটে আসি গো পাগলি। রনিতা ভাবলো সে কিশোরকে এমনভাবে ভালোবাসবে, আগলে রাখবে, যে কোনো দিন ওই স্বার্থপর তনুশ্রীর কথা তার মনে পড়বে না। কেটে গেল আরো কয়েকটা বছর। না, কিশোরের সঙ্গে রনিতার বিয়ে দিতে কোনো আপত্তি করেননি রিতেশ বিমলা। বিয়ের দিন বিমলা রনিতাকে বললেন, বর পছন্দ করতে হয়তো এমনি, ভাগ্য করে বর পাচ্ছিস রনু, মন দিয়ে সংসার করিস, স্বামীকে যত্ন করিস। রনিতা হেসে বলল, যাক, এতদিন পর আমায় বিশ্বাস করলে তাহলে। আর অবিশ্বাস করবে না তো মা? বিমলা বললেন, আসলে রুমি আমাদের ঠকানোর পর তোকেও আর বিশ্বাস করতে পারতাম না রে মা, তাই কত সময় কত খারাপ কথা বলেছি, ক্ষমা করিস রে মা। বিয়ের পর কয়েক মাস কেটে গেছে। রনিতা একটা অফিসে চাকরি পেয়েছে, ভালো ডিগ্রির জন্য উচ্চ পদই পেয়েছে। এতদিন পর্যন্ত ঠিকই চলছিল রনিতা আর কিশোরের সুখের সংসার। কিন্তু জীবনে নিরবচ্ছিন্ন সুখ বলে সত্যি কিছু হয় না বোধহয়। নয়তো কি সুরেশ আর রনিতার বন্ধুত্বে এতটা ক্ষুণ্ণ হয় কিশোর? কিশোর, সুরেশ শুধুই আমার বন্ধু, বিশ্বাস করো। একই অফিসে চাকরি করি আর একই রাস্তাতে যাতায়াত করি, সেই জন্য। জানি রনি, তোমাকে বিশ্বাস করতে চাই আমি, কিন্তু কি বলতো, ঘরপোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। চমকে উঠল রনিতা। এই একটা কথা তো ও আগেও শুনেছে। হ্যাঁ, দিদির বিয়ের পর এই কথাটা মা বাবার মুখে অন্তত 1000 বার শুনেছে। ভেবেছিল বিয়ের পর আর জীবনে কোনোদিনও শুনতে হবে না, কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষটি এই কথা বলল। রনিতা হতভম্ব হয়ে প্রথমে কিছু বলতে পারল না, তারপর আস্তে আস্তে বলল, কিশোর, এই কথাটা আজ এতদিন পর শুনতে হলো, তাও তোমার মুখে? কেন? কি করেছি আমি? কি করনি তাই বলো। কাল দেখলাম দোকানে একসঙ্গে কেনাকাটা করছিলে, আর কি হাসাহাসি। সুরেশ অবিবাহিত, হ্যান্ডসাম, তাই না? কিশোর, তাহলে তুমি কোনোদিন ভালোবাসোইনি আমাকে। যদি বাসতে তাহলে অবিশ্বাস করতে না। আর সুরেশ শুধুই আমার বন্ধু। কাল একসঙ্গে ফিরছিলাম, তাই একটু শপিং করতে গিয়েছিলাম, কিন্তু আমার জীবনে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কেউ নেই কিশোর, বিশ্বাস করো। সরি রনি, এক্সট্রিমলি সরি। হঠাৎ তনুশ্রীর কথা মনে পড়লো, তাই এরকম বলে ফেললাম। প্লিজ ডোন্ট মাইন্ড। চলো আজ বাইরে ডিনার করে আসি। সেই দিনের মতো ঝামেলাটা মিটল, কিন্তু মানুষের বিশ্বাসে একবার চির ধরলে তা দিনে দিনে বাড়তে থাকে। বাড়তে বাড়তে তা মানুষের মনকে একেবারে টুকরো টুকরো করে দেয়। মানুষ হয়ে যায় জীবন্ত লাশ। সেটাই হলো শেষ পর্যন্ত কিশোর রনিতার জীবনে। সেদিন সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। অফিসে একটু বেশি কাজ থাকায় রনিতার দেরি হয়ে গেছে অফিস থেকে বেরোতে। বেরিয়েই খুব অসুবিধায় পড়ল সে। এত বৃষ্টিতে কোথাও গাড়ি অটো কিচ্ছু নেই, আর বাসগুলো ভিড়ে ঠাসা। আর বৃষ্টি যেন বাগ মানছে না। এত জোরে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে ছাতাটাই ফেটে যাবে। হঠাৎ সুরেশ এসে বলল, গাড়ি পাচ্ছেন না বুঝি? আসুন, আমি আপনাকে ড্রপ করে দিই। না না, ধন্যবাদ, আমি চলে যেতে পারবো। না না, কি বলছেন? সবাই চলে গেছে, এখন এই বৃষ্টিতে গাড়িও পাচ্ছেন না, আপনাকে একা রাস্তায় রেখে আমি চলে যাব? না না, আসুন আমার গাড়িতে। কিন্তু আপনার তো দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। না না, কোনো অসুবিধা হবে না, আপনি আসুন না। সুরেশের গাড়ি কিশোরের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে বৃষ্টিতে কিছুটা লাগাম লেগেছে। রনিতা মুখ বাড়িয়ে দেখলো কিশোর বারান্দায় দাঁড়িয়ে ওর জন্যই অপেক্ষা করছে। রনিতা গাড়ি থেকে নেমে কিশোরের কাছে গিয়ে হতবাক। সেই একই রকম ঘৃণা হতাশা তার দু চোখে, যেমনটি দেখেছিল সে বাবার চোখে সেই ক্লাস 6-এ, যেদিন তার দিদি নিজের দোষ চাপিয়েছিল রনিতার ঘাড়ে। তবুও রনিতা একবার শেষ চেষ্টা করতে গেল, কিন্তু কিশোর তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। বলল, ছি রনি, ছি, আমি তোমাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। তুমি জানো আজ তোমার দেরি দেখে আমি কত চিন্তা করছিলাম, আর তুমি কি না। সারাদিন পরিশ্রম, এই দুর্যোগ, তার মধ্যে কিশোরের এই ছোড়া তীরের মতো বলা কথা। রনিতা আর সইতে পারল না, চিৎকার করে বলল, বলো,
থামলে কেন? আমি এই ঝড় বৃষ্টির রাতে পরপুরুষের সাথে ঘুরছিলাম এটাই বলবে তো? তো বলো না। আমার মা-বাবার কাছে আমি খারাপ মেয়ে ছিলাম। এতটাই খারাপ যে বিশ্বাসই করা চলে না। আর তোমার কাছেও আমি খারাপ স্ত্রী, যাকে বিশ্বাস করা যায় না। তাই না? অথচ দেখো, কোনো ক্ষেত্রেই কিন্তু আমার দোষ ছিল না। দোষ ছিল তোমাদের। আসলে তোমরাই মানুষ চিনতে ভুল করো। ভুল মানুষকে সবটুকু উজাড় করে ভালোবাসো। তারপর যখন সে তোমাদের ঠকায়, তখন যে প্রকৃত ভালোবাসে তাকেই অবিশ্বাস করো। সেইজন্যই দেখো না, দিদি, তনুশ্রী আজ সুখী। কিন্তু অবিশ্বাসের আগুনে তোমরা পুড়িয়ে শেষ করে দিয়েছো আমায়। না কিশোর, আর না। দিদির বিয়ের পর ৭ টা বছর মা-বাবার সন্দেহের আগুনে দগ্ধ হয়ে একটু, একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম। তোমায় পেয়ে ভেবেছিলাম হয়তো এই জ্বালা থেকে মুক্তি পাবো। ভেবেছিলাম আমার মনের দুঃখের আগুনে তুমি জল ঢালবে। কিন্তু না, তুমি সেই আগুনে ঘি ঢেলেছ। যেদিন থেকে সুরেশের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, তুমি বারবার আমায় অবিশ্বাস করেছো, অসম্মান করেছো। আমার চরিত্রের দোষারোপ করেছো। অনেক সহ্য করেছি গো, কিন্তু আর নয়। আমি সবাইকে ভালোবেসেছি। কিন্তু কি পেয়েছি বলতে পারো? দিদি, বাবা, মা, তুমি। তোমরা শুধু কষ্ট ছাড়া আর কি দিয়েছো? তোমরা বারবার দাবি করেছো তোমরা আমায় ভালোবাসো। কিসের ভালোবাসা? যে ভালোবাসায় কোনো বিশ্বাস নেই, ভরসা নেই। আমি মা-বাবার খারাপ মেয়ে ছিলাম, তাই আমাকে বিয়ে দিয়ে বিদায় করে তারা ভালো আছে। আমি যার জীবন থেকেই সরে যাই, সেই শান্তিতে থাকে। অনেক হয়েছে কিশোর, আর নয়। আমিও একটা মানুষ, আমারও সহ্যের সীমা আছে। তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি চললাম। তুমি ভালো থেকো। হ্যাঁ, যাও, যাও। আমি তো তোমাকে ভালোবাসি না। সুরেশই তো বেশি ভালোবাসে তোমাকে। ওর কাছেই যাও। রমিতা চোখে মুখে ঘৃণা নিয়ে শেষবারের মতো কিশোরকে ঘুরে দেখল। তারপরই মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল। কিশোর চিৎকার করে বলতে লাগলো, যাও, যাও, তুমিও যাও। তনুশ্রী আর রনিতার মধ্যে কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই। সেদিন রাতে রনিতা বাপের বাড়ি গিয়েছিল। সে জানতো বাবা মা তার পাশে দাঁড়াবে না। তবুও যা দিনকাল, রাতটুকুর আশ্রয়ের জন্যই বাবা মার কাছে যাওয়া। সে যেতেই বিমলা বললেন, ও মা, রুম যে, আয় আয়। জামাই কোথায় মা? ও আসেনি মা, আর আসবেও না কোনোদিন। কেন রে, কি হয়েছে? স্তম্ভিত বিমলা জিজ্ঞেস করেন। আমি যে তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি মা। রনিতা সমস্ত ঘটনা খুলে বলে। কি বলছিস রে? এত কিছু ঘটে গেছে আর আমরা কিছুই জানি না? যাই হোক, রাত হয়ে গেছে, রেস্ট নে। একটু পরে খাবার দিচ্ছি। রনিতা ঘরে গেল। বৃষ্টিটা আবার নেমেছে। জানালা দিয়ে বাইরের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। বৃষ্টি যে শুধু বাইরে নেমেছে তাই নয়, তার চোখেও নেমেছে। হঠাৎ পাশের ঘর থেকে কোলাহলের একটা অস্পষ্ট আওয়াজ শোনা গেল। পাশের ঘরটা বাবার, রাতে পড়াশোনা করার জন্য। রনিতা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে দেখল পাশের ঘরের দরজা ভেজানো। ভেতরে মার বাবা কথা বলছেন। রনিতা কান পেতে শুনল কথাটা হচ্ছে তাকে নিয়েই। বাবা ঘরে ঘন ঘন পায়চারি করছেন আর বলছেন, সত্যি ধন্যী মেয়ের জন্ম দিয়েছিলে তুমি। পৃথিবীর সবাই অবিশ্বাস করে। সত্যি তোমার ছোট মেয়ের চরিত্রের দোষ আছে। নয়তো কিশোর আমার অত ভালো ছেলে, শুধু শুধু অমন বলে। ছেলেটাকে তো আজ দেখছি না। যেমন মেধাবী তেমনি শিষ্ট। রুমকি যখন সুমিতকে বিয়ে করেছিল, তখন আমরা কি বিরক্তটাই হয়েছিলাম। আজ দেখো, ওরা কত সুখে আছে। ওদের বিয়ের ৭-৭টা বছর হয়ে গেল। তুলি দিদিভাইও তো এবার 4 বছরে পা দেবে। কই, ওদের মধ্যে তো কোনো অশান্তি নেই। আর ইনি, সত্যি বিয়ের আগে চিন্তা ছিল, আর বিয়ের পরেও সে চিন্তা। তোমার মেয়েকে সামলাও। এই শোনো, বারবার তোমার মেয়ে করো না তো। রনু কি শুধু আমার মেয়ে, তোমার নয়? হ্যাঁ, কিন্তু তোমার বাপের বাড়ির চরিত্র তো পেয়েছে। সব ব্যাপারে আমার বাপের বাড়ির দোষ দেওয়া তোমার স্বভাব। তুমি নিজে সাধু পুরুষ, তাই না? আমার রুমি হয়েছে বাপের বাড়ির মতো, আর রনু তোমার মতো। তাই তো এত জেদি। রনু মোটেও আমার মতো হয়নি। রুমি আমার স্বভাব পেয়েছে। রুমি একদম আমাদের ফ্যামিলির মতো, আর রনু তোমাদের ফ্যামিলির মতো। যত সব। যাও, যাও, বকো না। এরপরেও ঝগড়াটা আরো কিছুক্ষণ চলেছিল হয়তো। রনিতা আর শোনেনি। শোনার কোনো প্রয়োজন তো হয়নি তার। কারণ ওর যা বোঝার ছিল তা বুঝে নিয়েছে। না, ও রনিতা নয়। কারোর মেয়ে নয়, কারোর স্ত্রী নয়, কোনো অফিসের বস নয়। তাহলে কে ও? মানুষ? না, এই লোক হাসানোর প্রশ্নটা আর না করাই ভালো। ওর একটাই পরিচয়, বিশ্বাসঘাতক। কারোর বিশ্বাসের যোগ্য নয়। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বিশ্বাসঘাতক। বিশ্বাস ভাঙার কালিটা যে রুমকে তনুশ্রী ওরই মুখে লেপে দিয়ে নিজেরা শান্তিতে আছে, সুখে আছে। পরের দিন সকালে অন্য দিনের মতোই আকাশের পূব দিক লাল রঙে রাঙিয়ে সূর্যদেব উঠেছেন ঝলমলিয়ে। বিমলা চা এনে দরজা ধাক্কা দিয়ে বলছেন, ওঠ রনু, আর কত বেলা পর্যন্ত ঘুমোবি? অফিস যাবি না? বাইরের সোফায় বসে রিতেশ আয়েশ করে চা খেতে খেতে বললেন, মহারানী কি চাকরি বাকরি সব ছেড়ে চলে এলেন নাকি? তা এবার কি বাপের ঘাড় ভাঙিয়ে খাওয়া হবে? দরজার ওদিক থেকে কোনো উত্তর এলো না। আসবেও না আর কোনোদিন। কারণ দরজার ওপারে যে রনিতা অনন্ত ঘুমে ডুবে আছে, ওই ঘুম যে আর কোনোদিনও ভাঙবার নয়। পাপী মেয়ে, পাপী স্ত্রী, আজ সবচেয়ে বড় কাজটা যে করেছে।
আর তার পাশে পড়ে আছে এক টুকরো কাগজ। রনিতার শেষবারের মতো ফেলা চোখের জলে নোনতা যে কাগজ, আর তার উপর লেখা, অনেক কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু এত ঘৃণা বুকে নিয়ে আর বেশি কিছু লিখতে পারলাম না। শুধু বলে গেলাম, সবাই ভালো থেকো, সুখে থেকো। ইতি, তোমাদের বিশ্বাসঘাতক। রুমকি আর তনুশ্রীর বোধহয় সবচেয়ে খুশির দিন আজ, কারণ তাদের সমস্ত বিষ আকণ্ঠ পান করা নীলকণ্ঠ রনিতার যে জীবনের শেষ রাত্রি কেটে গেছে। সমাপ্ত। কাহিনীর নাম শেষ রাত্রি। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী। কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।